শুভ সন্ধ্যা। আমাদের আজকের লেকচার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট লেকচার সিরিজের 28তম লেকচার, যেখানে আমরা স্ট্রাকচার অফ সলিডস নিয়ে কথা বলতেছি। আমরা গত 27তম লেকচারে অনেক ক্লাসেস অফ কম্পাউন্ডস এর স্ট্রাকচার ডিসক্রাইব করেছি। এই ডেসক্রিপশনের উপরে বেস করে এখন যে তিনটা ক্লাসেস অফ কম্পাউন্ড, যেটা একটারে করন্ডাম বলে, একটারে মিনারেল নেম এগুলা ইলিমেনাইট বলে, আর একটা লিথিয়াম নায়োবেট, এই তিনটা ক্লাসের স্ট্রাকচার টাইপের কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব আমরা। আমি প্রথম কেমিক্যাল কম্পোজিশনটা দেখাই। করন্ডামের কি, করন্ডাম কি 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 ধরনের কেমিক্যাল কম্পোজিশন নিয়ে করন্ডাম হয়। এই যে M2O3, তাই না? তো এমটা হলো অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, আয়রন, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, গালিয়াম, রোডিয়াম। এতগুলা কম্পাউন্ডকে আমরা একসাথে করন্ডাম বলি। আচ্ছা, এবং আলফা অ্যালুমিনিয়ামকেও করন্ডাম বলি। আমরা আলফা অ্যালুমিনিয়াম বলতেছি এই কারণে, এটা অ্যালুমিনিয়ার বিভিন্ন পলিমর্ফ আছে, কিংবা এই আলফা অ্যালুমিনিয়াম একটা Al2O3। আমরা যদি এটার সাথে ছোটখাটো ক্রোমিয়াম ডোপেন্ট দিয়ে দিই, তাহলে দেখবো এই যে কম্পাউন্ডটা হয়, এটাকে আমরা রুবি বলি। আবার ওই অ্যালুমিনিয়াম অক্সাইড আলফা অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা টাইটেনিয়াম ডোপ করে নেই, এটাকে সাফারাইট বলি। তো এইগুলো আপনাদের জানা আছে আমি আশা করি। তারপর ইলমিনেটটা, ওইখানে একটা মেটাল ছিল, এইখানে দেখেন দুইটা মেটাল নিয়ে, এইটা এম আর টাইটেনিয়াম। এমটা কি হতে পারে? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, ক্যাডমিয়াম, এগুলা নিয়ে হতে পারে। আর আরেকটা ম্যাগনেসিয়াম টিন অক্সাইড, ক্যাডমিয়াম টিন অক্সাইড, কিংবা নিকেল ম্যাঙ্গানিজ অক্সাইড, কিংবা সোডিয়াম অ্যান্টিমনি অক্সাইড। এই সবগুলারে আমরা ক্লাসিফাই করি ইলিমনাইট হিসাবে। তারপর তো বললাম যে লিথিয়াম নায়োবেট কিংবা লিথিয়াম টেন্টালেট, এইগুলা সব আপনার ওই লিথিয়াম নায়োবেট ক্লাসের কম্পাউন্ড হিসাবে আমরা দেখছি। আচ্ছা, এখন আমরা যদি তিনটা মিনারেল স্ট্রাকচার যদি দেখি, তো এই স্ট্রাকচার গুলা খুবই ক্লোজলি রিলেটেড। কিভাবে ক্লোজলি রিলেটেড দেখেন, এইখানে এই তিনটা স্ট্রাকচার, তিনটা কম্পাউন্ডেরই ক্রিস্টালাইজ করে ট্রিগোনাল ক্রিস্টাল সিস্টেমে এটাও। তারপরে এই যে এখানে আমরা নিচ্ছি, যেটাকে আমরা এতক্ষণ ইলিমিনেট করলাম, সেইটাও এই যে ট্রিগোনাল ইয়েতে। আমরা কি করছি? আমরা স্পেস গ্রুপ দেখাচ্ছি। এই যে স্পেস গ্রুপ, এটার স্পেস গ্রুপ, এটার স্পেস গ্রুপ 167, আর এটা স্পেস গ্রুপ 148। আমরা এখানে সেল প্যারামিটার গুলাও দেখাচ্ছি, যে এ এন্ড সি। আমরা যদি এই লিথিয়াম নায়োবেট নেই, সেইটাও দেখেন ট্রিগোনাল সিস্টেমে ক্রিস্টালাইজ করে, এবং স্পেস গ্রুপ নাম্বার হলো 161। এর জন্য আমরা বলতেছি যে এই তিনটা স্ট্রাকচার খুব ক্লোজ রিলেটেড। আমরা এইগুলারে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট হিসেবে অক্সাইড আয়ন্স দিয়ে অ্যারেঞ্জমেন্ট করলাম। তারপরে ক্যাটায়ন গুলা অ্যাবাউট 2/3 অফ দ্য অক্টাহেড্রাল সাইডস ফিল আপ করে ক্যাটায়ন দিয়ে। এইভাবে আমরা এটাকে করি, যদি ডিসক্রাইব করি, আমরা এই ডেসক্রিপশন দিয়ে এই তিনটা ক্রিস্টাল স্ট্রাকচারকে ডিসক্রাইব করতে পারি। তো এই পর্যন্ত আমরা যতগুলা ক্লাসেস কম্পাউন্ড নিয়েছি, সবগুলা ক্লাসের কম্পাউন্ড হলো আমরা দেখছি যে এদের বন্ডিংটা অলমোস্ট আয়নিক বন্ডিং। আচ্ছা, আমরা তারপরে স্লাইডে যাই। কোভ্যালেন্ট নেটওয়ার্ক স্ট্রাকচারও হতে পারে। এতদিন তো আয়নিক বন্ডিং নিয়ে আমরা কথাবার্তা বললাম, এখন কোভ্যালেন্ট স্ট্রাকচার নেটওয়ার্ক বলতে পারি। কিভাবে বলতে পারি? যে কি কি ম্যাটেরিয়াল যারা ডাইরেকশনাল কোভ্যালেন্ট বন্ড আছে, অথচ ক্লোজ প্যাক্ট স্ট্রাকচার হিসাবে কিংবা ইউটেকটিক স্ট্রাকচার হিসাবে এগুলাকে ডিসক্রাইব করা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল, আমরা সিলিকন কার্বাইড নিলাম এবং ডায়মন্ডের কথা চিন্তা করি।
এই সিলিকন কার্বাইড আর ডায়মন্ড দুইটাই স্ট্রংলি কোভ্যালেন্ট বন্ড, ডাইরেকশনাল কোভ্যালেন্ট বন্ড। সিলিকন কার্বাইডের আবার কি আছে, পলিমর্ফ আছে। আমরা দেখবো সিলিকন কার্বাইড আইদার উইজার্ড স্ট্রাকচারে ইয়ে করতে পারে, স্লাইস করতে পারে, কিংবা 3-ডাইমেনশনাল নেটওয়ার্ক কর্নার শেয়ারিং টেট্রাহেড্রাল দ্বারা আমরা এটাকে ডিসক্রাইব করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি যে ডায়মন্ডকেও আমরা ক্লোজ প্যাক স্ট্রাকচার হিসাবে ইয়ে করতে পারি, এবং সেটা স্ফেলারাইড স্ট্রাকচার। এগুলো আগে আমরা স্ফেলারাইড স্ট্রাকচার, উডজাইড স্ট্রাকচার কি এইগুলো ডিসক্রাইব করেছি। স্ফেলারাইড স্ট্রাকচারে আমরা ডায়মন্ডকে ডিসক্রাইব করতে পারি, কিন্তু এটা মানে ডায়মন্ডের সবই তো কার্বন, তো আমরা কার্বন দিয়ে যদি ক্লোজ প্যাক অ্যারে করি আর তার মধ্যে যদি টেট্রাহেড্রাল সাইড আবার কার্বন দিয়ে ফিল আপ করি, তাহলে দেখা যায় ডায়মন্ড স্ট্রাকচার হয়ে যায়। সুতরাং এটাকে একদম যে ক্লোজ প্যাক স্ট্রাকচারে কোন অ্যাটমটা ক্লোজ প্যাকিং হবে, কোন অ্যাটমটা ইন্টারস্টিশিয়াল সাইটে যাবে, এইটা আমরা বলি না। তার জন্য আমরা মনে করি যে ডিস্টিংশন করা যায় না ইন্টারস্টিশিয়াল ম্যাটার আর ক্লোজ প্যাক অ্যাটম গুলো দিয়ে। ডায়মন্ডের স্ট্রাকচার আপনারা জানেন অত্যন্ত রিজিড cubic crystal lattice, and carbon atomটা sp3 tetrahedral arrangement হয়, এবং এটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস এবং 2 atom basis রেজাল্টিং, এবং এটার মেল্টিং পয়েন্ট অনেক হাই। আর ইচ কার্বন অ্যাটম আরো 4টা কার্বনের সাথে কার্বন বাইন্ড করে নাইবারিং 4টা কার্বনের সাথে, এবং তাদের কার্বন কার্বন ডিস্টেন্সটা 1.54 আংস্ট্রম থাকে। আমরা পরের স্লাইডে একটা কি করব, আমরা এই যে বললাম সিলিকন কার্বাইড, এই যে সিলিকন কার্বাইডের 3-ডাইমেনশনাল নেটওয়ার্কের কথা বলতেছিলাম, এটাকে আমরা বিটা ফেজ বলি, বিটা ফেজ অফ সিলিকন কার্বাইড। এই বিটা ফেজ অফ সিলিকন কার্বাইডটা ফেজ সেন্টার কিউবিক স্ট্রাকচার, তার মানে ক্লোজ প্যাকিংটা ফেস সেন্টার্ড কিউবিক ক্লোজ প্যাকিং, আমরা যেটা সবসময় কিউবিক ক্লোজ প্যাকিং হচ্ছে। আবার এই আরেকটা আছে 4H SiC কিংবা 6H SiC, এইগুলো আবার হেক্সাগোনাল কিংবা রম্বোহেড্রাল স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে, এটাকে আলফা সিলিকন কার্বাইড। আমরা এক কাজ করি, এই সিলিকন কার্বাইডের কিছু স্ট্রাকচারাল ফিচারটা এখানে আলাপ করেছি। স্ট্রাকচারাল ফিচার কিভাবে স্ট্রাকচারাল ফিচারটা আলাপ করেছি, আমরা দেখতেছি যে স্ট্যাকিং সিকোয়েন্সটা এবিসি আপনাদের যদি মনে থাকে, কিউবিক স্ট্যাকিং সিকোয়েন্সি এবিসি করি আমরা। তো এইটা 3 লেয়ার কিউবিক সিকোয়েন্স। আবার আমরা যদি আলফা সিলিকন কার্বাইড নেই, এবং ধরেন এই যে 4H SiC, যার স্পেস গ্রুপটা P63MC এবং নাম্বারটা হলো 186, আমরা যে 6H SiC নেই, তাহলে সেম স্পেস গ্রুপ, কিন্তু সেল ইউনিট সেলে যে ফর্মুলা ইউনিটটা, এইটার ক্ষেত্রে Z is equal to 6 আর এটার ক্ষেত্রে Z is equal to 4, and আমরা সেল থেকে সেল প্যারামিটার ডিফারেন্স আছে। এইখানে আমরা কি করেছি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কিভাবে হচ্ছে 6H SiC এর হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা দেখাচ্ছি, সিলিকনটা এটা আর কার্বন এটা, এই দিয়ে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা এইটার বেলা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা দেখিয়েছি। কিন্তু এখানে কিউবিক ক্লোজ প্যাকিংটা কিভাবে হচ্ছে, তার মানে বিটা সিলিকন কার্বাইডে কিভাবে এটা হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আমরা এইখানে যেটা করতেছি, আমরা ডায়মন্ডের ক্রিস্টাল স্ট্রাকচারটা একটু ডিসক্রাইব করতেছি। একটা ফেস সেন্টার কিউবিক বার্বিস ল্যাটিস and 2 atom in the bases, আচ্ছা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এবং আলফা টিন ডায়মন্ড স্ট্রাকচারের সাথে ক্রিস্টালাইজ করে, এবং স্পেস গ্রুপটা হলো 227 and AFD bar 3M, এইগুলো নোটেশন অফ স্পেস গ্রুপ। আচ্ছা, এইখানে কি পয়েন্ট গ্রুপ আছে M3M, আমরা খুব ভালো করে জানি যে স্পেস গ্রুপ থেকে পয়েন্ট গ্রুপে কিভাবে কনভার্ট করি। আমরা যদি এই ল্যাটিস টাইপটাকে যদি অমিট করি আর ট্রান্সলেশনের সিমেট্রি পয়েন্ট সিমেট্রি গুলা যদি সরিয়ে ফেলি, তারপরে যেটা হবে এটাকে আমরা
পয়েন্ট গ্রুপ বলবো যে M3M, এটা তাহলে এই স্পেস গ্রুপের পয়েন্ট গ্রুপটা হলো M3M। এবং ওইখানে কি আছে, 6টা 2-fold রোটেশনস আছে, 4টা 3-fold রোটেশনস আছে এবং 3টা 4-fold রোটেশনস আছে, 9টা মিরার রেইন আছে এবং ইনভার্সন। এইগুলা হলো ডিটেইল স্ট্রাকচার টাইপ। যখন আমরা আলাপ আলোচনা করি তখন এইটা ইয়ে করে রাখে। এবং লেটিস কনস্ট্যান্ট কি, এই যেটা আমরা তখন ডায়মন্ডের কথা বলছি 3.567 আংস্ট্রম। আমরা এখানে ন্যানোমিটারে আছে, কিন্তু আমরা এটাকে আংস্ট্রমে কনভার্ট করতে পারি বা ন্যানোমিটারে রাখতে পারি। আর সিলিকনের যে বললাম, সিলিকনের 5.431 এবং জার্মেনিয়ামের সেল প্যারামিটার দেওয়া আছে এখানে, এবং আলফাটিনের সেল প্যারামিটার দেওয়া আছে। আমরা ওইখানে কি ইউনিট সেলে কি থাকে, 8টা ফর্মুলা ইউনিট থাকে ডায়মন্ডের। এবং ডায়মন্ডের স্ট্রাকচারটা কিভাবে দেখেন, আমরা ডায়মন্ড স্ট্রাকচারটা কিভাবে কার্বন অ্যাটম আরো 4টা কার্বন অ্যাটমের সাথে এবং এই ধরনের প্যাকিং এ, এই ধরনের প্যাকিং এ ডেনসিটি অফ সারফেস অ্যাটমস মধ্যে বলা আছে। তারপরে ওয়াইক অফ নোটেশন বলা আছে। আমরা যদি সেট 1-এ যদি দেখি, আমরা যদি 0, 0, 8 যদি অরিজিন ধরি, তারপরে ফেস সেন্টার ট্রান্সলেশন যদি করি, তাহলে এই পয়েন্ট গুলো ওয়াইক অফ নোটেশন আমরা পাবো। আবার সেট 2-তে যদি 1/4 কে আমরা যদি অরিজিন ধরি, তারপর ফেস সেন্টার ট্রান্সলেশন করি, we get this type of atomic position. আচ্ছা, তারপরে আমরা যাই এখন মলিকুলার স্ট্রাকচার সম্বন্ধে একটু বলতে চাচ্ছি। আমরা তো এতদিন যা স্ট্রাকচার ডিসক্রাইব করেছি, বেশিরভাগ স্ট্রাকচারে ছিল আয়নিক, বলছিলাম একটু আগে। তারপরে আমরা কিছু কোভ্যালেন্ট স্ট্রাকচারও দেখলাম। এখন দু একটা মলিকুলার স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সব ধরনের বন্ডিং এর স্ট্রাকচার টাইপ গুলো আমরা ডিসক্রাইব করতে পারি। 3-ডাইমেনশনাল স্ট্রাকচার টাইপটা কিভাবে হয়। আচ্ছা, এই যে মলিকুলার স্ট্রাকচারেও একটা এফিশিয়েন্ট ওয়ে অফ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট ইজ এ ক্লোজ প্যাক। দেখেন যে এটা এই ধরনের মলিকুলার স্ট্রাকচারে যদিও আমরা স্ট্রং কোভ্যালেন্ট বন্ডিং পাচ্ছি না কিংবা আয়নিক বন্ডিং পাচ্ছি না, বন্ডিংটা উইক ভ্যান ডার ওয়াল ফোর্সেস বন্ডিং, সেইগুলাও আমরা ক্লোজ প্যাকিং এর মাধ্যমে ডিসক্রাইব করতে পারি। এই কথাটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। মেনি মলিকুলার কম্পাউন্ডস, যে অনেকগুলা মলিকুলার কম্পাউন্ডস আছে যাদের এই বন্ডিংটা উইক ভ্যান ডার ওয়াল বন্ডিং, এবং ক্লোজ প্যাকের মাধ্যমে এফিশিয়েন্টলি ইয়ে করতে পারি, এটা আমরা বললাম। এইগুলা এই ধরনের মলিকুলকে রাফলি স্ফেরিক্যাল বলি। একদম যে 100% স্ফেরিক্যাল এটা না, রাফলি স্ফেরিক্যাল এটা বলতে চাচ্ছি আমরা। আচ্ছা, স্ফেরিক্যাল বিকজ দে ক্যান রোটেট করা যেতে পারে, অকুপাইং ডিফারেন্ট ওরিয়েন্টেশন রোটেট করতে পারে। আমরা এক্সাম্পল দিতে পারি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হতে পারে, কিউবিক ক্লোজ প্যাকিং হতে পারে। আমরা ক্রিস্টালাইন হাইড্রোজেন যদি নেই, মিথেন যদি নেই, কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নেই, তাদের স্ট্রাকচারটা এইভাবে আমরা ইয়ে করতে পারি। এছাড়াও নন স্ফেরিক্যাল মলিকুলস যদি থাকে, যেমন ধরেন এই যে অ্যালুমিনিয়াম ব্রোমাইড এর ডায়মার, এটা যদি AlBr4 এর একটা ডায়মার হলো অ্যালুমিনিয়াম ব্রোমাইড Al2B6, এইটার স্ট্রাকচারও এইখানে আমরা ডিসক্রাইব করছি। এটা কি ক্লোজ, আমরা ক্লোজ প্যাক হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট, ব্রোমিন অ্যাটম থাকবে, আর যেটা হবে যে অ্যালুমিনিয়ামটা গিয়ে T প্লাস আর T মাইনাস সাইড, যেটা টেট্রাহেড্রাল প্লাস আর টেট্রাহেড্রাল মাইনাস সাইড অকুপাই করবে। এই জিনিসটাই এই টেস্ট সার্কেল দিয়ে এই যে T প্লাস আর T মাইনাস সাইডটা দেখানো হচ্ছে এই স্লাইডে। আচ্ছা, তারপরে আমরা একটা বড় ক্লাস অফ কম্পাউন্ডে আসলাম, যেটাকে আমরা ফুলারিন কিংবা ফুলারাইড বলতে পারি। ফুলারাইডস, আমি আসবো ফুলারাইডস এ, প্রথম ফুলারিনটা নিয়ে আলাপ করি আমরা। এটা একটা সিমেট্রিক্যাল C16 মলিকুল, যেটাকে ফুলারিন হিসাবে আমরা ক্লাসিফাই করি। এটা যখন আবিষ্কার করেন তিনি নোবেল প্রাইজ পান কেমিস্ট্রিতে 1996 সালে। এটা একটা হলো স্ফেরিক্যাল কেজ আছে, কার্বন 60, যার ডায়ামিটার 7.1 অ্যাংস্ট্রম, এবং যেটা কিভাবে sp কার্বন অ্যাটম এখানে sp2 হাইব্রিডাইজড আছে,
এবং এটা একটা নেটওয়ার্ক অফ 12 পেন্টাগন। এটা আমি এখানে পেন্টাগন দেখাই, দিস ইজ এ পেন্টাগন, this one is a pentagon, this one is a pentagon, is it not? This one is a pentagon, but here is a hexagon, this is a hexagon. এই hexagon আর pentagon, এটা একটা 12 pentagons আর 20 hexagon নিয়ে এই মলিকুলটা দেখেন, এর কেজের মতো। তো এই যে এই যে কম্পাউন্ডে, এটাকে আমরা জিওডেসিক ডোম কিংবা বাকমিনিস্টার ফুলার এই নামে বেশি ডিজাইন করা, যার জন্য নামকে অনার করার জন্য, বাকমিনিস্টার ফুলারের নামকে অনার করার জন্য C60 মলিকুল যেটা আছে এটাকে আমরা ফুলারিন বলে ক্লাসিফাই করি। দেখেন এই C60 মলিকুল যেটা, সেটাতে মলিকুলস অ্যারেঞ্জমেন্টটা কিভাবে, প্রিন্সিপলটা হলো ক্লোজ প্যাকিং প্রিন্সিপল। আর রুম টেম্পারেচার যখন এটা ক্রিস্টালাইন হয় C60, এটা ফেস সেন্টার্ড কিউবিক এবং ইউনিট সেলের ফর্মুলা ইউনিট হলো 4, তো দ্যাট ইজ কল ফর C60। আর এটার সেল প্যারামিটার আমরা যদি সেল কনস্ট্যান্ট নেই তাহলে 14.17 অ্যাংস্ট্রম। এন্ড এই মলিকুলটা মানে সবচেয়ে বড় জিনিস হলো এই মলিকুলের যে এর মধ্যে কেজ, তো ফাঁকা জায়গা আছে এটাতে। এই ফাঁকা জায়গাগুলা মানে কিভাবে পূর্ণ করতে পারে এবং কি ধরনের আয়ন এখানে ঢুকতে পারে সেটা নিয়ে আমরা পরের স্লাইডে কথা বলতেছি। কিন্তু এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে দেখেন এই যে এইটা কিন্তু হেক্সাগন, এই যে ব্লু যেটা, এটা কিন্তু হেক্সাগন, তাই না? এই হেক্সাগনে যে কার্বন কার্বন ডিস্টেন্স আছে এটা 1.4 অ্যাংস্ট্রম। আমরা যদি পেন্টাগনটা নেই, এই যে রেড, এটা পেন্টাগন, আমরা একটু আগে বলছিলাম পেন্টাগন হেক্সাগন নিয়ে এই এটা স্ট্রাকচারটা, এইখানে দেখেন 1.45 অ্যাংস্ট্রম পেন্টাগনে, এই যে কার্বন কার্বন ডিস্টেন্স 1.45 অ্যাংস্ট্রম। তো এইটা এই টোটাল ফুলারিনস কিংবা ফুলারাইটস আমি যেখান থেকে নিয়েছি, যে বই থেকে নিচ্ছি, কিছু সোর্স আছে আপনার নেচারে, এটা পাবলিশ হয় 1991-এ, সেইখানেও ডিটেলস এটা সম্বন্ধে আছে। এইগুলো একটা। আমরা আরেকটা কম্পেয়ার করি এখানে, যেমন টিপিক্যাল কার্বন কার্বন ডিস্টেন্স যদি সিঙ্গল বন্ড হয় এবং অর্গানিক কম্পাউন্ডস, তাহলে আমরা দেখি কার্বন কার্বন ডিস্টেন্সটা 1.54 হয় যদি সিঙ্গল বন্ড হয়। এটা আবার বলছি, যদি সিঙ্গল বন্ড হয়। আবার যদি ডাবল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়, তাহলে আমরা দেখি এটা 1.33 অ্যাংস্ট্রম। এইবার আমরা যদি ফুলারিনসে যাই, তাহলে দেখবো যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আর এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এইটা আর এইটা কিন্তু ইন বিটুইন 1.54 and 1.33 অ্যাংস্ট্রম। এটাও আরেকটা নোট করার মতো জিনিস। আচ্ছা, পরবর্তী স্ট্রাকচারটা যদি যাই আমরা, এই কি বলছি, কিছু কিছু ফুলারিনস আছে, C70 একটা ফুলারিন, আরেকটা C60 কথা বলছিলাম, এটা C70। এইটাও ক্লোজ প্যাক স্ট্রাকচার দিয়ে আমরা ইয়ে করতে পারি, ডিসক্রাইব করতে পারি, কিন্তু মলিকুলসটা এখানে আর স্ফেরিক্যাল না, ইলিপসয়েড, এইটা খেয়াল রাখতে হবে, ইলিপসয়েড। আর এটা দেখতে এই যে রাগবি বল আছে, রাগবি বলের মতো দেখতে, তার জন্য। এবং এটার লং এক্সিসটা 8.34 অ্যাংস্ট্রম এবং শর্ট এক্সিসটা 7.66 অ্যাংস্ট্রম। এটা ক্রিস্টালাইন, crystalline 76 at room temperature and ellipsoid able to rotate freely. আচ্ছা, এইটাকে আমরা কোয়াজি স্ফেরিক্যাল মলিকুলস টাইম এভারেজিং বলতে পারি। এবং এইটা এ প্যারামিটার, তার মানে হলো যে আমরা ইউনিট সেল প্যারামিটার দেখি তখন দেখবো A is equal to 15.01 অ্যাংস্ট্রম। এইবার আমি ফুলারাইটস এর কথা বলি আপনাদেরকে, যে ফুলারাইটস এ কি হচ্ছে, যে আমরা এই যে C60 মলিকুল আছে, আমরা জানি এখানে টেট্রাহেড্রাল ও অক্টাহেড্রাল সাইটস আছে যদি এটা ক্লোজ প্যাকিং হয়, এবং আমরা বলছি এটা ক্লোজ প্যাকিং স্ট্রাকচারকে ডিসক্রাইব করতে পারি আমরা। তো ওই যে টেট্রাহেড্রাল সাইট, অক্টাহেড্রাল সাইটস আছে, এই অক্টাহেড্রাল সাইটস এন্ড টেট্রাহেড্রাল সাইটসে যদি আমরা কোনো ক্যাটায়ন ঢুকাতে পারি, এবং ঢুকিয়ে ফেলছি আমরা, ঢুকাতে পারি না, ঢুকিয়ে ফেলছি আমরা,
তখন এই ক্যাটায়ন যেটা হচ্ছে, ক্যাটায়ন যে মলিকুলটা হচ্ছে, এইটাকে আমরা ফুলারাইড বলি। আরেকটা জিনিস বলতে চাচ্ছি এখন, যে এই যে কার্বন 60 ফুলারাইডস যেটা হলো, সেটা অত্যন্ত এক্সাইটেড একটা ক্লাস অফ কম্পাউন্ডস। কি কারণে? বিকজ অফ ইলেকট্রিক্যাল প্রপার্টিস। যেমন এই ধরেন আমরা এইখানে যে ওই A3, এই যে একটা কম্পাউন্ড, এটা যেটা হলো ক্যাটায়ন, এবং কোন ক্যাটায়ন? অ্যালকালি মেটাল ক্যাটায়ন। এই যে রুবিডিয়াম 3 C60 কিংবা পটাশিয়াম 2 রুবিডিয়াম 1 C60, এটাতে কি হচ্ছে? এটাতে টেট্রাহাইড্রাল, both tetral plus, tetral minus and octahedral sites are occupied কি দিয়ে? এই যে এই ক্যাটায়ন বা এই কার্বন কিংবা এই পটাশিয়াম আর রুবিডিয়াম দিয়ে এটা করা, মানে আপনার ফিল করা। এইটার সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলবো, যে এটার প্রপার্টি ইনসুলেটিং থেকে আরম্ভ করে আমরা মেটালিক সুপার কন্ডাক্টিং প্রপার্টি, এবং হাইয়েস্ট টিসি যে সুপার কন্ডাক্টিং এর, সেইটা দেখা যায় যে এটার 45 ডিগ্রি ক্যালভিনে টালিয়াম, রুবিয়াম, কার্বন 60, এটা এর সুপার কন্ডাক্টিং বিহেভিয়ার দেখায় এই টেম্পারেচার। এটা রক সল্ট কিংবা জিঙ্ক ব্লেন্ড অ্যানালগ হতে পারে, এটা A660, কিংবা ফ্লোরাইড অ্যানালগ হতে পারে A2C60। এটা আরেকটা আমরা সবসময়। তারপরে এটার ওয়াইড রেঞ্জ অফ ফর্মুলা arises কি হচ্ছে? C60 molecules can accept number of electrons to give anions. এই যে C60 n minus হলো n is equal to 1 2 3 4 হতে পারে। এবং আমি একটু আগে বলেছি যে এটা এত বেশি রিসার্চ হচ্ছে এটার উপরে, এই কেমিস্ট্রির উপরে, 660 কেমিস্ট্রি। কারণই হলো ইলেকট্রনিক প্রপার্টিস, যেটা একটু আগে বললাম, যে মেটালিক থেকে ইনসুলেটিং প্রপার্টি থেকে আরম্ভ করে মেটালিক এবং সুপার কন্ডাক্টিং হয় কিসের উপরে নির্ভর করে? এই যে ডিপেন্ডিং অন এন ভ্যালুর উপর নির্ভর করে। সুতরাং আমরা মোটামুটি যে কি করলাম, যে আমরা আয়নিক বন্ডিং কিছু কম্পাউন্ডের বিভিন্ন ক্লাস বললাম, আমরা মেটালিক মলিকুলার স্ট্রাকচার বললাম, তারপরে ফুলারিনস সম্মত আলাপ করলাম, তারপরে আমরা কোভ্যালেন্ট নেটওয়ার্কের স্ট্রাকচার সম্বন্ধে ডিসক্রাইব করলাম। তো এই নিয়ে আমাদের যা আলোচনা, এটাতে আমরা মোটামুটি এই সিলেবাসটা কভার করে নিয়েছি। কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা আমি ভাবতেছি লাস্ট লেকচারটা দিব ওটাতে, যে আমরা এই কিছু অর্গানিক কম্পাউন্ড নিয়ে সিলেবাসের মধ্যে আছে, তার ক্রিস্টাল স্ট্রাকচারটা কিভাবে ডিসক্রাইব করা যায় সেইটা সিলেবাসে আছে। এবং কি আছে? যে সাম ন্যাচারাল প্রোডাক্টস, অনলি সাম ন্যাচারাল প্রোডাক্টস এর ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা আছে। স্পেসিফিক্যালি স্ট্রাকচার অফ ফ্লাভোনস এন্ড আইসোফ্লাভোনস। তো আমরা এই স্ট্রাকচার অফ ফ্লাভোনস এন্ড আইসোফ্লাভোনস একটু ডিসক্রাইব করি। আমরা কনক্লুডিং লেকচারটা নেক্সট লেকচারে দিব, যাতে করে আমরা দেখবো যে এক্সরে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রি যে সিলেবাসটা আমরা পেয়েছিলাম, যে সিলেবাসকে ফলো করে আমরা লেকচার গুলা প্রিপেয়ার করেছি, এবং বিভিন্ন টেক্সট বুক কিংবা ইন্টারনেটের সাহায্য নিতে করেছি, এইটা লাস্ট লেকচারে আমরা একটু আলোচনা করে কনক্লুড করবো এই লেকচার সিরিজটা। আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা লাস্ট লেকচারটা আবার শুনবো এবং আপনারা আগ্রহী থাকবেন। আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি।